আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরা খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়ার দুই রকম পদ্ধতি আমরা জেনেছি। একটা হচ্ছে সক্রিয় লবণ শোষণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় লবণ পরিশোষণ প্রক্রিয়া। তো একটা কি বলছি, একটা ছিল যে তোমাদেরকে অলরেডি পড়ানো হয়েছে সক্রিয়, আর একটা হচ্ছে কি নিষ্ক্রিয়। এখন সক্রিয়র মধ্যে কি কি আছে তোমরা জানো, যে সখী লুটেছে পরাণ লয়েছে বাহানা, মানে লুটেছে দিয়ে হচ্ছে কি লুন্ডেগর মতবাদ, যেটা অলরেডি আমরা পড়ে ফেলছি, তাই না? তারপর হচ্ছে পরাণ দিয়ে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এটা আমরা পড়বো আজকে। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, হ্যাঁ। তো আমরা আরেকটা আছে এখানে সক্রিয় শোষণের মধ্যে, আরও একটা আছে, সেটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা। সেটা কি? লেসিথিন বাহক ধারণা, ঠিক আছে। অর্থাৎ আমরা সক্রিয় লবণ পরিশোধন প্রক্রিয়ার তিনটা উপায় আছে, তার মধ্যে আমরা লুন্ডেগর মানে সবচেয়ে বড় যেটা, সেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, এটা আমরা জানি। তাহলে আমরা আর দুইটা পড়বো, একটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা। তো আমরা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা একটু দেখি, একটু খেয়াল করি যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট জিনিসটা কি। আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই খাতাটা বা ওই নোটটা তোমরা হয়তো নিশ্চয়ই সামনে বের করে রেখেছো, যে সক্রিয় লবণ পরিশোধন কী কী আছে, নিষ্ক্রিয় পরিশোধন কী কী আছে, তোমরা এটা তোমাদের সামনে আছে। তারপরে যার কারণে আমি এটা লিখতেছি না, জাস্ট আমরা সক্রিয়র মধ্যে লুন্ডেগর মতবাদ যেটা, সেটা আমরা পড়ে ফেলছি। এখন প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, সেটা যে আসলে আমি যখন পড়াচ্ছি সেটা আসলে কি, সেটা তোমাকে মাথায় অন্ততপক্ষে এটা রাখতে হবে, যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট হচ্ছে সক্রিয় পদ্ধতিতে লবণ পরিশোষণ প্রক্রিয়া, হ্যাঁ। তো আমরা এখন এটা পড়ি, যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা পড়বো। কি পড়বো? প্রোটন অ্যানায়ন। আমরা এখন পড়বো হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। আমরা পড়বো এখন প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এই পদ্ধতিটা সম্পর্কে আমরা জানবো। প্রোটন অ্যানায়ন কি ট্রান্সপোর্ট? কো ট্রান্সপোর্ট, ঠিক আছে। আচ্ছা স্যার, এখন স্যার প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট বলতে আমরা কি বুঝি, এটা কি জিনিসটা কি আসলে? হ্যাঁ, জিনিসটা খুবই সহজ, যদি বুঝো একদমই সহজ। একটু খেয়াল করো, পড়াটা এখানে শেখা হয়ে যাবে যদি খেয়াল করো। ধরো এটা হচ্ছে কোষঝিল্লি। স্যার এটা কি? ধরো এটা হচ্ছে কোষঝিল্লি, আমরা ধরে নিচ্ছি এটা কি, এটা হচ্ছে কোষঝিল্লি, ঠিক আছে। এটা কি ঝিল্লি? এটা কোষঝিল্লি আমরা ধরে নিচ্ছি। ওকে, হ্যাঁ, ওকে ফাইন। ধরো এটা কোষঝিল্লি আমরা ধরে নিচ্ছি, এটা ধরি কোষঝিল্লির বাইরের অংশ। এটা ধরো কোষঝিল্লির, এটা আমরা ধরতেছি কি কোষঝিল্লি, এটা আমরা ধরছি কি কোষঝিল্লি, এটা কোষঝিল্লির বাইরের অংশ, কোষঝিল্লির বাইরের অংশ, বাইরের দ্রবণ, কোষঝিল্লির বাইরের দ্রবণ। ধরো তাহলে এক পাশেটা যদি বাইরে হয়, আরেক পাশেটা ভিতরেরটা হবে না? হ্যাঁ, এটা ধরো কোষঝিল্লির ভিতরের দ্রবণ, কোষঝিল্লির ভিতরের দ্রবণ দেখা যাচ্ছে নিশ্চয়ই, দেখা যাচ্ছে না? ওকে, তাহলে দেখো আমার যদি এই যে ধরো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কোষঝিল্লি, যদি এটা কোষঝিল্লি হয় তাহলে এটা হচ্ছে কোষঝিল্লির বাইরের যে দ্রবণটা, আমরা ধরে নিচ্ছি এই অংশটা বাইরের দিকে থাকবে, আর এটা হচ্ছে কোষঝিল্লির ভিতরের দিকে। মানে ধরো এটা একটা কোষ, ধরো এই পাশেরটা কি একটা কোষ, যদি এই পাশে একটা কোষ হয় তাহলে এটা হচ্ছে বাইরের অংশ আর এটা ভিতরের অংশ, তাই না? হ্যাঁ, তো আমরা এটা মুছে দিই বুঝার সুবিধার জন্য, এটা আমরা জাস্ট কোষঝিল্লিটা এখানে আঁকতেছি। তো এখানে যেটা হবে, একটা জিনিস খেয়াল করো, যে কোষঝিল্লির ভিতরের তলে কি বলছি, এই যে কোষঝিল্লির যে ভিতরের তল, ভিতরের দ্রবণ, এটা তো ভিতরের দ্রবণ আছে, ঠিক আছে, এটা ভিতরের দ্রবণ। আর এই যে তলটা, এটা যদি কোষঝিল্লি হয়ে থাকে, এটা হচ্ছে কোষঝিল্লির ভিতরের তল। এই কোষঝিল্লির ভিতরের তলে এটিপি ভাঙবে, যেহেতু এটা সক্রিয় শোষণ প্রক্রিয়া, তো কোষঝিল্লির ভিতরের তলে কি ভাঙবে? এটিপি ভাঙবে। কি ভাঙবে স্যার? এটিপি ভাঙবে। এই যে এটিপি ভেঙে, আমরা জানি, তোমরা অলরেডি জানো যে এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, 3টা ফসফেট আছে। তো এই এটিপিটা ভেঙে গিয়ে হবে কি এডিপি, মানে ডাইফসফেট প্লাস ইনঅর্গানিক ফসফেট। এটাকে ভেঙে গেল না? আমার এটিপি মানে কি ট্রাইফসফেট, টিপি মানে ট্রাইফসফেট, 3টা ফসফেট।
আর ডিপি মানে কি ডাইফসফেট প্লাস একটা ফসফেট আলাদা হয়ে যাবে, ভেঙে যাবে। তো তোমরা জানো এটিপি হচ্ছে একটা শক্তির আধার, এটিপির মধ্যে রাসায়নিক শক্তি জমা থাকে। তো এটিপি ভেঙে যাওয়া মানে এখান থেকে শক্তি নির্গত হওয়া, কি নির্গত হওয়া, শক্তি নির্গত হওয়া। এই শক্তিটা কি করবে খেয়াল করো, এটার মধ্যে কিছু প্রোটিন থাকবে, কি থাকবে, কিছু প্রোটিন থাকবে। হ্যাঁ, এই যে কোষ ঝিল্লিটার মধ্যে এক ধরনের প্রোটিন থাকবে, ওই প্রোটিনের মধ্য দিয়ে এই যে শক্তির কারণে এইচ প্লাসটাকে বাইরে বের করে দিবে। কাকে বের করে দিবে, এই যে এইচ প্লাস, এখানে যে এইচ প্লাস থাকবে খেয়াল করো, এই যে কোষের ভিতরেই মানে এই যে কোষ ঝিল্লির ভিতরের দিকে এমনিতে এইচ প্লাস থাকবে, আগে থেকেই এইচ প্লাসটা থাকবে, ওই এইচ প্লাসটা বাইরের দিকে বের হয়ে যাবে, একে ধাক্কা দিয়ে লাথি মেরে বাইরে বের করে দিবে। কাকে বের করে দিবে, লাথি দিয়ে বাইরে বের করে দিবে, এই যে এইচ প্লাস। তো দেখো আমরা কি পাইলাম এখানে, কি বুঝছি আমি আবার ঘটনাটা বলতেছি। এটা হচ্ছে কোষ ঝিল্লি এবং এই যে তলটা, এটা হচ্ছে কোষ ঝিল্লির ভিতরের তল। এই কোষ ঝিল্লির ভিতরের তলে কোষের মধ্যে আগে থেকে থাকা এটিপিগুলো ভেঙে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে। এখানে দুইটা ফসফেট, এখানে একটা ফসফেট, 2 আর 1 মিলে 3টা। এই যে 3টা ফসফেট ভেঙে 2টা ডিপি আর ইনঅর্গানিক ফসফেট এটা তৈরি হয়। যখন এটিপিটা ভেঙে যায়, তোমরা জানো এটিপি ভাঙলে কি তৈরি হয় বলো তো, এটিপি ভাঙলে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়। কি নির্গত হয়, শক্তি নির্গত হয়। এই যে শক্তি যে নির্গত হচ্ছে, এই শক্তিটা কি করবে, ওই যে এইচ প্লাস এখানে কোষের মধ্যে আগে থেকেই থাকা যে এইচ প্লাসগুলো সেগুলোকে ধাক্কা দিয়ে বের করে দিবে, লাথি দিয়ে। এই শক্তির কারণে এই এইচ প্লাসগুলো বাইরের দিকে চলে আসবে। ঠিক আছে, কোন দিকে চলে আসবে, হ্যাঁ এইচ প্লাসগুলো বাইরের দিকে সরে আসবে। ঠিক আছে, মনে থাকবে, বাইরের দিকে এইচ প্লাসগুলো বাইরের দিকে, হ্যাঁ এইচ প্লাসগুলো বাইরের দিকে আসবে, সেটা আমরা হ্যাঁ এই যে দেখো বাইরের দিকে চলে আসবে। এখানে কথা হচ্ছে, এখন দেখো এখানে আরেকটা জিনিস একটু জেনে রাখি আমরা, এখানে একটা এনজাইম কাজ করবে। এই যে এটিপিটা ভেঙে যে এডিপি হয়েছে, এখানে একটা এনজাইম কাজ করবে, এমনি এমনি ভাগবে না। এনজাইমটার নামটা আমরা একটু লিখে রাখি। এই যেখানে যে এনজাইমটা কাজ করবে, এই যে এটিপিটাকে ভেঙে যে এটিপি ইনঅর্গানিক ফসফেট তৈরি করবে, এখানে যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে এটিপিএস এনজাইম। কি এনজাইম, এটিপিএস এনজাইম এটিপিকে ভাঙবে। কি এনজাইম, এটিপিএস এনজাইমের কারণে, এটিপিএস এনজাইমের কারণে এটিপিকে ভেঙে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি করবে, আর এই কিছু শক্তি নির্গত হবে। ওই নির্গত শক্তি কি করবে, এই যে কোষের ভিতরে থাকা আগে থেকেই থাকা এইচ প্লাসগুলোকে শক্তি প্রয়োগ করে বাইরে বের করে দিবে। আর স্যার এই যে এইগুলো কি, এগুলো হচ্ছে প্রোটিন। কোষ ঝিল্লির মধ্যে আগে থেকে থাকা কিছু প্রোটিন, এগুলো হচ্ছে কি প্রোটিন, এটার ভিতর দিয়ে বাইরে বের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো এতটুকু জিনিস বুঝছো কিনা খেয়াল করো, এতটুকু জিনিস বুঝছো কিনা আমাকে একটু জানাও। আমি জাস্ট সিম্পলি তোমাদেরকে যদি আরেকটু বলি, সিম্পল একটা বিষয় হচ্ছে এখানে, এটা যদি কোষঝিল্লি হয়, এটা কোষঝিল্লির ভিতরের দ্রবণ, আর এই যে তলটা এটা কোষঝিল্লির ভিতরের তল। হ্যাঁ, তো কোষঝিল্লির ভিতরের তলে এটিপিএস এনজাইমের ক্রিয়ায় এটিপি ভেঙে গিয়ে এডিপি আর ফসফেট এবং কি শক্তি নির্গত হয়। ওই শক্তিগুলোই আগে থেকেই থাকা এইচ প্লাসগুলোকে হ্যাঁ কোষের ভিতর থেকে বাইরে বের করে দিবে। ঠিক আছে, বাইরে নির্গত হবে। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও সবাই। ঠিক আছে, এতটুকু বুঝেছো কিনা এটা খেয়াল করো, একটা কনফার্ম করো তাড়াতাড়ি, আমি লিখে দিব অবশ্য। ঠিক আছে, তো এটা বাইরে নির্গত হয় সেটা খেয়াল করো। হ্যাঁ, তো এইচ প্লাসটা বাইরে বের হবে। আমি কি পুরাটা বুঝাইছি? আমি কি বলছি যে এখানে জিজ্ঞেস করতে স্যার প্রোটনের কী কাজ? আরে বাবা ধৈর্য ধরো, আমার ক্লাস করে তাহলে কী শিখলা? এইচ প্লাসটা বের হয়েছে এখানে, এইচ প্লাস বের হয়ে কী করবে সেটা তো আমি বুঝাই নাই। তো সেটা যদি না বুঝাই সেটা বুঝতে জিজ্ঞেস করতেছো কেন? আমি যতটুকু বুঝেছি ততটুকু বুঝছো কিনা? স্যার এইচ প্লাসের কী কাজ এখানে? স্যার এখানে ঝিল্লির কী কাজ? শেষ করি নাই তো, আমি যতটুকু বুঝাইছি সেটা বুঝছো কিনা সেটা পিন পয়েন্ট উত্তর দাও। এরকম হলে তো পড়ালেখাতে আগাইতে পারবো না, একটু চালাক হইতে হবে, একটু চালাক হইতে হবে। দেখো তাহলে আমি আবারও বলছি, লাস্ট টাইম আমি আবারও বলছি, সেটা হচ্ছে কি যে আমার কথা হচ্ছে যে এটিপিএস এনজাইমের ক্রিয়ায় কোষের ভিতরেই থাকা এটিপিগুলো ভেঙে এডিপি বা ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে, কিছু পরিমাণে শক্তি নির্গত হবে। ওই শক্তিটাই কী করবে, এইচ প্লাসগুলোকে, এই যে এইচ প্লাসগুলোকে বাইরে নির্গত করবে। তো এখানে এইচ প্লাস মানে কি, আমরা এইচ প্লাসকে কী বলি? এইচ প্লাসকে আমরা প্রোটন বলে থাকি।
এইচ প্লাসকে আমরা কি বলি, প্রোটন বলে থাকি, প্রোটন কি বলে থাকি, প্রোটন বলে থাকি। তো এই এইচ প্লাসটাকে বের করে দিবে। আচ্ছা এইখানে যে আবার দেখো আমি যে একটা গোল্লা দিছি না, খেয়াল করো, আমি যে একটা গোল্লা দিলাম, এই যে গোল্লাটা দিলাম, এটা কিন্তু আবার প্রোটিন, প্রোটিন বোঝানো হচ্ছে। এটা দিয়ে কী বোঝানো হচ্ছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে প্রোটিন। তো প্রোটন আর প্রোটিন কিন্তু এক জিনিস না। প্রোটিন হচ্ছে এই যে শর্করা, আমিষ, চর্বি, আমিষ হচ্ছে এক ধরনের প্রোটিন। তো এই যে প্রোটিনের মধ্য দিয়ে এইচ প্লাসটা বের হয়ে যাবে, প্রোটিনের মধ্য দিয়ে এইচ প্লাসটা কী হবে, বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এই যে কালো কালি দিয়ে যেটা আঁকলাম, এই প্রোটিনের মধ্য দিয়ে প্রোটন বের হবে, এই যে প্রোটনগুলো প্রোটিনের মধ্য দিয়ে বের হয়ে যাবে। ওকে ফাইন, তো বের হয়ে গেল, তারপর কী হবে স্যার, হ্যাঁ তারপর যেটা হবে এখানে যে দেখো ভিতর থেকে যে এইচ প্লাসগুলো বাইরে বের হয়ে গেল, এই যে ভিতর থেকে যদি এইচ প্লাস বের হয়েছে, তাহলে এখানে কিসের পার্থক্য হচ্ছে আমাকে একটু বলো তো। পিএইচ এর একটা পার্থক্য হবে না, তোমরা কেমিস্ট্রিতে নিশ্চয়ই পড়েছ পিএইচ ইকুয়াল টু কি, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনত্ব। তা আমার যেখানে এইচ প্লাসের বেশ কম হবে, এইচ প্লাস এক জায়গা থেকে আরেক জায়গায় যদি বেড়ে যায় আসা যাওয়া করে, তাহলে আমার কিসের পার্থক্য হবে, পিএইচ এর একটা পার্থক্য হবে, তাই না। আমার এইচ প্লাসের পার্থক্য হলে কিসের পার্থক্য হবে, পিএইচ এর পার্থক্য হবে, যাকে আমরা বলি পিএইচ গ্রেডিয়েন্ট। কি বলি আমরা, তা দেখো এখানে যে এইচ প্লাসগুলো বাইরে বের হয়ে ভিতর থেকে যে বাইরে চলে আসতেছে, তাহলে আমার একটা এইচ প্লাসের একটা পার্থক্য হচ্ছে, একই সাথে আমরা বলতে পারি পিএইচ এর একটা পার্থক্য তৈরি হচ্ছে। এই জিনিসটাকে আমরা বলি পিএইচ গ্রেডিয়েন্ট। পার্থক্যকে ইংলিশে কী বলা হয়, হ্যাঁ, তো এখানে একটা পিএইচ গ্রেডিয়েন্ট তৈরি হবে। স্যার কী তৈরি হবে, একটা পিএইচ গ্রেডিয়েন্ট তৈরি হবে। আবার তোমরা ফিজিক্স পড়েছ, মানে এইচ প্লাসগুলো বাইরে বের হচ্ছে মানে পিএইচ এর একটা পার্থক্য হচ্ছে। আবার একই সাথে তোমরা ফিজিক্সে পড়েছ, যেখানে পজিটিভ চার্জ বাড়ে সেখানে ধনাত্মক বিভব বাড়ে, আর যেখানে ঋণাত্মক চার্জ বাড়ে সেখানে ঋণাত্মক বিভব বাড়ে। ঠিক আছে, আমি আবারও বলছি, ফিজিক্সে তোমরা পড়েছ যেখানে ধনাত্মক চার্জ তার ধনাত্মক বিভব থাকে, আর যেটা ঋণাত্মক চার্জযুক্ত তার ঋণাত্মক বিভব থাকে। তাহলে দেখো এই যে আমার এইচ প্লাসগুলো যে বাইরে বের হয়ে আসতেছে, আমার পজিটিভ চার্জ যেখানে বাড়তেছে, পজিটিভ চার্জ বাড়া মানে কি, ধনাত্মক চার্জ বাড়া মানে কি, ধনাত্মক বিভব বাড়া। আর এই বিভবকে ইংলিশে বলা হয় কি, পটেনশিয়াল। তাহলে আমরা বলতে পারি এখানে একটা পটেনশিয়ালের পার্থক্য হচ্ছে, মানে বিভবের একটা পার্থক্য হচ্ছে। এইচ প্লাসগুলো বাইরে বের হয়ে যাচ্ছে মানে কি, প্লাস বাড়া, যেখানে পজিটিভ চার্জ বাড়া মানে এখানে বিভব বাড়া, আর বিভবকে ইংলিশে কি বলা হয়, পটেনশিয়াল বলা হয়। তাহলে বিভবের একটা পার্থক্য হচ্ছে, আমরা বলতে পারি ইংলিশে পটেনশিয়ালের একটা পার্থক্য হচ্ছে, আর পটেনশিয়ালের পার্থক্য বলা হয় পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। কি বলবো আমরা কি বলবো, এই ঘটনাটাকে আমরা কি বলবো, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। একটা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে দেখো দুইটা জিনিস একটু খেয়াল করো, আমি কি বললাম, আমার কথা হচ্ছে বাইরের দিকে এইচ প্লাসগুলো বাইরে বের হয়ে যাচ্ছে, তাহলে এইচ বাইরে বের হয়ে যাচ্ছে, এইচ প্লাসগুলো বাইরে বের হচ্ছে মানে কি, এখানে একটা এইচ প্লাসের একটা পার্থক্য হচ্ছে, মানে বলতে পারি আমরা পিএইচ এর একটা পার্থক্য হচ্ছে। আর পিএইচ এর পার্থক্যকে ইংলিশে আমরা বলবো পিএইচ গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কথাটা মানে পার্থক্য, তো পিএইচ এর পার্থক্য হচ্ছে মানে পিএইচ গ্রেডিয়েন্ট হচ্ছে এখানে। আচ্ছা, আমি যদি পজিটিভ চার্জ কথাটা যদি চিন্তা করি, আমার এই যে বাইরে থেকে ভিতর থেকে বাইরে পজিটিভ চার্জ বাড়তেছে, স্যার পজিটিভ চার্জ বাড়া মানে কি, বিভব বাড়তেছে, মানে বিভবের একটা পার্থক্য হচ্ছে। তো বিভবের পার্থক্যকে আমরা ইংলিশে বলি, বিভবের পার্থক্যকে ইংলিশে বলি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। বিভব পার্থক্য মানে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, বিভবের ইংলিশ হচ্ছে পটেনশিয়াল, পার্থক্য হচ্ছে গ্রেডিয়েন্ট। তা আমার দুইটা সেন্সে কথাটা বলতে পারি, আমার এইচ প্লাস বাড়তেছে মানে আমি পিএইচ, মানে এইচ প্লাস বাড়তেছে মানে পিএইচ এর একটা পার্থক্য হচ্ছে, তাকে আমরা বলবো পিএইচ গ্রেডিয়েন্ট। আমার পজিটিভ চার্জ বাড়তেছে মানে এখানে পটেনশিয়ালের একটা পার্থক্য হচ্ছে, যাকে আমরা বলবো পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই যে পিএইচ গ্রেডিয়েন্ট এবং পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এই দুইটা জিনিসকে আবার একত্রে বলা হয়, এই যে দুইটা জিনিসকে একত্রে বলা হয়, এই দুইটাকে আবার একত্রে কি বলা হয়, একত্রে বলা হবে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই দুইটা ঘটনাকে একত্রে কি বলা হচ্ছে, এই দুইটা ঘটনাকে একত্রে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ইলেকট্রোকেমিক্যাল কি গ্রেডিয়েন্ট বলো, ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো এই দুইটা ঘটনাকে একত্রে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আবার এটার একটা নাম আছে, স্যার এটাকে আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে, হ্যাঁ, প্রোটন মোটিভ ফোর্স। কি বলবো, আর এটাকে আমরা কি বলবো, প্রোটন মোটিভ ফোর্স। কি বলবো এটাকে,
প্রোটন মোটিভ ফোর্স বলবো, ঠিক আছে, এই প্রোটন মোটিভ ফোর্স। তাহলে আমার কথা হচ্ছে এই যে দেখো এইচ প্লাসটা যে বের হচ্ছে, এখানে পিএইচ এর একটা পার্থক্য হচ্ছে যাকে আমরা বলছি পিএইচ গ্রেডিয়েন্ট, এটা বিভবের পার্থক্য হচ্ছে যাকে আমরা বলতেছি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, আর দুইটাকে একত্রে আমরা বলতেছি ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, বা এটাকে আমরা বলতে পারি প্রোটন মোটিভ ফোর্স। আচ্ছা, এই যে প্রোটন মোটিভ ফোর্সের কারণে, এই প্রোটন মোটিভ ফোর্সের কারণে কোষঝিল্লিতে থাকা আরও যে প্রোটিনগুলো থাকবে, ধরো এইখানেও এই যে কোষঝিল্লিতে এইখানেও প্রোটিন আছে, ধরো এইখানেও কিছু প্রোটিন আছে, এই যে কোষঝিল্লিতে থাকা যে আরও প্রোটিনগুলো যে থাকবে, এই যেগুলোকে প্রোটিন বলবো আমরা, কি বলবো, প্রোটিন, বাহক প্রোটিন। কি প্রোটিন? বাহক কেন বলা হয়? কারণ এর ভিতরে দিয়ে বিভিন্ন জিনিস যানবাহন করে, মানে বিভিন্ন জিনিস চলাচল করে, তাই বাহক প্রোটিন বলা হয়। এই যে দেখো, তা আমি কি বললাম, এই যে দেখো একটা জিনিস খেয়াল করো, কি এই যে দেখো এই যে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্সটা যে তৈরি হয়েছে, এই প্রোটন মোটিভ ফোর্স বা ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হওয়ার কারণে এই যে বাহক প্রোটিন, এই যে এখানে আছে বাহক প্রোটিন, এখানে আছে বাহক প্রোটিন, এই বাহক প্রোটিনগুলো সক্রিয় হয়ে যায়। স্যার কী হয়ে যায়? সক্রিয় হয়ে যায়। এই বাহক প্রোটিনগুলো সক্রিয় হয়ে যায়, এগুলো কী হয়ে যায়? বাহক প্রোটিনগুলো সক্রিয় হয়ে যায়, এবং এখান থেকে কি এটার ভিতর দিয়ে দেখো সক্রিয় হয়ে যাওয়ার কারণে ওরা বাইরে থেকে এরা কী করবে, বাইরে থেকে এরা পজিটিভ চার্জকে ভিতরে বহন করবে। মনে করো একটা পটাশিয়াম, কি বলছি, একটা পটাশিয়াম চার্জ এরা ভিতরে ক্যারি করে নিয়ে যাবে, একটা পটাশিয়াম চার্জকে এরা ভিতরে বহন করে নিয়ে যাবে। স্যার বলতে পারো যে স্যার কেন এটা হবে? এটা হবে মূলত এই যে এখানে যে প্রোটন মোটিভ ফোর্সটা তৈরি হয়েছে, একটা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট যে তৈরি হয়েছে, ওই গ্রেডিয়েন্টগুলো তৈরি হওয়ার কারণে এই যে প্রোটিনগুলো দেখতেছো যে বাহক প্রোটিন, এই বাহক প্রোটিনটা সক্রিয় হয়ে গেছে। সক্রিয় হওয়ার কারণে এই সক্রিয় বাহক প্রোটিনগুলো বাইরে থেকে পটাশিয়ামগুলোকে ভিতরের দিকে ঢুকিয়ে ফেলবে। এখানে তুমি আরেকটা সেন্সে চিন্তা করতে পারো, দেখো এদিক দিয়ে একটা H+ এখানে বের হচ্ছে, তাহলে আমার ওই জায়গাটা পূরণ করার জন্য আরেকটা পজিটিভ ঢুকাইতে হবে। আমি বলছিলাম না, তোমাদেরকে বলছিলাম যে একটা ছেলের জায়গা একটা ছেলেই পূরণ করতে পারে। এই যে আমার একটা পজিটিভ চার্জ বের হয়ে গেল, এখানে একটা পজিটিভ চার্জের একটা মহাশূন্যতা সৃষ্টি হইলো, ওই শূন্যতা পূরণ করার জন্য আর একটা পজিটিভ চার্জ দয়া দেখায় ভিতরে ঢুকে যাবে। তুমি এই সেন্সে চিন্তা করতে পারো। যদিও ব্যাখ্যা করার সময় তুমি এভাবে বলবা না, ব্যাখ্যা করার সময় জিনিসটা এটা বলবা যে H+ বের হয়ে গেছে, এখানে পিএইচ গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, এই দুইটাকে একত্রে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স। এই প্রোটন মোটিভ ফোর্সের কারণে এখানকার প্রোটিনগুলো সক্রিয় হয়, এই সক্রিয় প্রোটিনগুলোই পটাশিয়াম প্লাসকে ভিতরের দিকে বহন করে নিয়ে যায়। এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষা। আর আমি যদি সংক্ষেপে বলি, আমার একটা H+ বের হয়ে গেল, তার বিনিময়ে আর একটা পটাশিয়াম প্লাস ঢুকে যাবে। আমরা তো এটা তো বুঝি, বের হওয়া আর ঢুকে যাওয়াটা তো সহজেই বুঝি, তাই আমরা এটা দিয়ে মাথায় রাখবো, একটা H+ ঢুকে যাবে, তার বিনিময়ে একটা H+ বের হয়ে যাবে, তার বিনিময়ে একটা পটাশিয়াম প্লাস ঢুকে যাবে। ঠিক আছে? অনেকে বলবে স্যার একটা H+ ঢুকলে তো একটা অ্যানায়ন ঢুকার কথা না। আমার কথা হচ্ছে এখানে একটা H+ বের হয়ে গেছে, মানে এখানে একটা পজিটিভ চার্জ বের হয়েছে, এর জায়গা পূরণ করার জন্য আমার একটা পজিটিভই এখানে আসতে হবে। ঠিক আছে? তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। তাহলে আমার কি হইলো, এখন আমাকে বললো যে এখানে একজন বলতেছিল যে স্যার প্রোটনের কাজ কি এখানে, এই যে স্যার প্রোটনের কাজ কি, এখন প্রোটনের কাজ বুঝছো, এই যে একটা প্রোটন বের হয়েছে বলেই একটা পটাশিয়াম প্লাস মানে লবণের ঋণাত্মক অংশ, পটাশিয়াম প্লাস কি লবণের ধনাত্মক অংশ মানে ক্যাটায়নটা ঢুকতে পারছে। এটাই হচ্ছে প্রোটনের কাজ। এখন আমি কি তোমাকে এক অক্ষরে বা এক লাইনে কি তোমাকে বুঝাইতে পারতাম আমি যে প্রোটনের কাজটা আসলে কি? তো এই জন্য বলতেছি স্যার, বিশেষ করে রাকিব স্যার যখন যেটা বুঝাই ঠিক ওইটা বোঝার চেষ্টা করবা। তোমার মনের ভিতরে যত চাহিদা আছে, জ্ঞান পিপাসা আমি পূরণ করে দিব, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। স্যার ওইটা কি এরকম যদি খাবলাইতে থাকো, এখানে একবার এরকম করো যদি, তাহলে জিনিসটা সিকোয়েন্স থাকবে না। একটা পড়ালেখার একটা সিস্টেম আছে, একটা ধারা আছে। আমি তোমাদের কমেন্ট পড়ি না, অনেক সময় কমেন্টের মধ্যে অনেক ধরনের প্রশ্ন করো, আমি এগুলো একটা দেখি না, কারণ আমি জানি একটা টিচার যদি না জানে একটা স্টুডেন্টের চাহিদা কী, তাহলে আমি মনে করি তার পড়ানোর যোগ্যতা নাই। তো কথা হচ্ছে তোমার যে জিনিসগুলো একটা স্টুডেন্টের যে জিনিসগুলি জানা দরকার, প্রত্যেকটা জিনিস আমি ধারাবাহিকভাবে গুছিয়ে পড়ায় দিব। তখন তুমি তোমার উত্তরগুলো খুঁজে নিবা যে স্যার কোন জায়গাতে কোন কথাটা বলছে। এখন তোমার প্রশ্নের যদি উত্তর দিতে যাই, সিকোয়েন্সটা থাকবে না, ধারাটা থাকবে না, তুমি বুঝতে আরও কঠিন হয়ে যাবে। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছো কিনা বলো? এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলো?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো বুঝলাম এখানে যে পটাশিয়াম প্লাসটা ঢুকে গেল, একটা এইচ প্লাস বের হয়েছে বলে পটাশিয়াম প্লাসটা ঢুকে গেছে। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে, এখন খেয়াল করো, তাহলে এইচ প্লাসটা বের হয়েছে বলে তার বিনিময়ে একটা পটাশিয়াম প্লাস ঢুকছে, জিনিসটা ব্যালেন্স হয়ে গেল না? একটা এইচ প্লাস বের হয়েছে, একটা এইচ প্লাস, একটা, তাহলে একটা প্লাস বের হয়েছে, তার বিনিময়ে একটা প্লাস ঢুকছে, এটা কি ব্যালেন্স হয়ে গেল না? জিনিসটা ব্যালেন্স হয়ে গেছে। এটা এখানেই শেষ হয়ে যেতে পারতো। আমরা ওই যে ভূতে ফেমের রাসেল ভাইকে বলে না, ভাই ঘটনাটা এখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এখানে শেষ হয় নাই। এই যে একটা এইচ প্লাস বের হয়েছে, তার বিনিময়ে একটা প্লাস ঢুকছে, এটা ব্যালেন্স হয়ে গেছে। কিন্তু জিনিসটা হচ্ছে, আমার এই যে এইচ প্লাস যেটা, এই এইচ প্লাসটা আবার ইচ্ছে হয়েছে, আবার সে ফেরত যাবে তার আগের জায়গায়। হ্যাঁ, সে যে কিছু একটাকে রেখে আসছে, সে আবার মিস করবে। হ্যাঁ, আবার সে ফেরত যেতে চাইবে না, আমি আবার আগের জায়গায় চলে যাব। তো যখন একটা এইচ প্লাস বের হয়েছে, তখন একটা পটাশিয়াম ঢুকছে, এটা আবার ব্যালেন্স হয়ে গেছে। এটা কাহিনী এখানেই শেষ। কিন্তু যখন এইচ প্লাসটা আবার ঢুকতে চাইবে, এই যে দেখো এই জিনিসটা, এই যে এইচ প্লাসটা আবার এই বাহক প্রোটিন দিয়ে আবার কি হবে, ভিতরে ঢুকতে চাইবে। হ্যাঁ, ভিতরে ঢুকতে চাইবে। খেয়াল করো, সে একটা এইচ প্লাস, এই যে এইচ প্লাসগুলো বের হয়েছে, এরা আবার ফেরত যাবে, যে বাইরে আর ভালো লাগতেছে না আর কত, তখন আবার সে ভিতরে ঢুকবে। এই ভিতরে ঢোকার সময় তখন কি করবে, তখন এইচ প্লাস এখানে এসে আরেকটার সাথে যুক্ত হয়ে যাবে, মানে এখানে এসে সে একটা সম্পর্কে জড়িয়ে যাবে কোনো একটা অ্যানায়নের সাথে। তখন সে কি করবে, তখন তাকে অ্যানায়ন আর ছাড়বে না, তাকে বলে যে কোথায় যাচ্ছ বাবু, আমাকে নিয়ে যাও। এই যদি একটা এইচ প্লাস তখন একটা অ্যানায়নকে নিয়ে যাবে, একটা এইচ প্লাস তখন কাকে নিয়ে যাবে, একটা অ্যানায়নকে নিয়ে সাইমultaneously ডুববে, একসাথে ডুববে। বলবো যে ঢুকলেও একসাথে ডুববো আমরা, বেরোলেও কি একসাথে বেরোবো। তো এই যে একটা এইচ প্লাস যখন আবার সেকেন্ড টাইম যখন আবার ঢুকতে চায়, তখন তাকে আর অ্যানায়ন ছাড়ে না, কোথায় যাচ্ছ বাবু, আমাকে নিয়ে যাও, আমি তো আর আগের মতো না। দেখো তোমার আগের বউর মতো, তুমি এখানে রেখে কিছু একটা রেখে তুমি বের হয়ে গেছিলা, ঠিক আছে, খুব ফাইন, আমার কাছে আসছো, আমার সাথে সন্ধি করছো, এখন তুমি যখন আবার ঢুকে যাবা, তোমাকে তো আমি এত সহজে যাইতে দিব না, তোমার সাথে আমিও ঢুকবো। এই যে প্রোটন, এটা হচ্ছে প্রোটন, এই যে প্রোটন এখন ফেসে গেছে, প্রোটন বাইরে বের হয়েছে, তখন পটাশিয়াম প্লাস ভিতরে ঢুকছে, এটা ব্যালেন্স হয়ে গেছে। এখন এই যে প্রোটনটা আবার তার আর বাইরে ভালো লাগতেছে না, আবার ভিতরে ঢুকে যাবে। এখন এই প্রোটনটা যখন ঢুকবে, তখন তাকে ধরছে অ্যানায়নে, আমার সাথে দুষ্টামি করে আবার চলে যাচ্ছ না, তোমার সাথে আমিও ঢুকবো, আমাকে নিয়ে যেতে হবে। তো এই যে একটা প্রোটনের সাথে আবার একটা অ্যানায়ন ঢুকে গেল, এই যে প্রোটনের সাথে একটা অ্যানায়ন যে ঢুকলো, এখানে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এই যে একটা প্রোটনের সাথে একটা অ্যানায়ন ঢুকলো, একে আমরা বলি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, ঠিক আছে। এই জন্য বললাম যে যখনই যে কাজ করো সাবধানতার সাথে করবা, নাহলে দেখবো যে কো ট্রান্সপোর্ট হয়ে বা তোমার বাসায় হাজির হয়ে যাবে, তখন তুমি সামলাইতে পারবে না তোমার গার্লফ্রেন্ড, সামলাতে পারবে না তোমার ফ্যামিলি, পুরো পড়ে যাবো মাইন্ডকে চিপাই প্লুটনের মতো। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমি কি পাইলাম আলটিমেটলি, সেটা একটু দেখি। এই যে আমার এইচ প্লাসটা বের হওয়ার সময় তার জায়গাটা পূরণ করছে একটা পটাশিয়াম প্লাস। তাই আমরা লবণের কি পাইছি, আমরা লবণের ঋণাত্মক অংশটা পেয়ে গেলাম, ধনাত্মক অংশটা পেয়ে গেলাম। তাহলে এইচ প্লাস বের হওয়ার সময় একটা প্লাস ঢুকছে, অর্থাৎ লবণের পজিটিভ অংশটা আমরা পাইলাম। আবার ওই এইচ প্লাসটা আবার ঢোকার সময়, এই যে এইচ প্লাসটা আবার ঢোকার সময় আবার তার সাথে কি ঢুকছে, একটা অ্যানায়ন একসাথে ঢুকে গেছে। তাহলে এই পেয়ে গেলাম আমরা কি, লবণের ঋণাত্মক অংশ। এই যে লবণের ধনাত্মক অংশ, এই যে লবণের ঋণাত্মক অংশ, আলটিমেটলি পুরো লবণটাই ঢুকে গেল। আমরা কি করছি, প্রোটনের মাধ্যমে আমরা কি দিয়ে দিলাম, লবণ ঢুকিয়ে দিলাম। তাহলে দেখো আলটিমেটলি খেয়াল করো জিনিসটা, দেখো বুঝো জিনিসটা হয়েছে কি, কাহিনীটা হয়েছে কি, আমি সংক্ষেপে তোমাকে যদি বলি, এইচ প্লাসটা বের হওয়ার সময় লবণের ধনাত্মক অংশ ঢুকছে, আবার এইচ প্লাসটা ঢোকার সময় তার সাথে সাথে লবণের ঋণাত্মক অংশ ঢুকছে। তা আমার কথা হচ্ছে এইচ প্লাসটা বের হওয়ার সময় লবণের যে ধনাত্মক অংশ ঢুকছে, তাই এই জিনিসটাকে ব্যালেন্স করে দিচ্ছে। এইচ প্লাস বের হয়েছে, পজিটিভ অ্যান্ড ঢুকছে, এটাকে ব্যালেন্স হয়ে গেছে। আবার সেকেন্ড টাইম যখন এইচ প্লাসটা আবার ঢুকে, তখন একটা অ্যানায়নকে সহই ঢুকবে, মানে ব্যালেন্স হয়েই ঢুকবে, প্লাস মাইনাস জিরো হয়ে গেছে না এখানে, ব্যালেন্স অবস্থায় ঢুকবে। প্রথম বের হয়েছিল ইমব্যালেন্স অবস্থায়, পটাশিয়াম গিয়ে ব্যালেন্স করে দিচ্ছে। আর সেকেন্ড টাইম যখন ঢুকতেছে, তখন প্লাসের সাথে একটা মাইনাস ব্যালেন্স হয়ে ঢুকতেছে। ঠিক আছে, বুঝছো কিনা বলো? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারার কথা।
তা দেখো এই হচ্ছে মোটামুটি কথা, এখানে আর কিছুই না, এখানে আর কিছুই না। এখন তোমরা যদি বইটা পড়ো, একটু রিডিং দাও, মানে এই কথাগুলোই একদম হুবহু, আমি পড়া সবসময় বইটা কপি করি, তুমি জাস্ট রিডিং দিবা বইটা, হ্যাঁ, তাহলে তোমার এই কী লিখতে হবে, মানে আমি যে কথাগুলো মুখ দিয়ে বলছি সেটাই এখানে আমি লিখে দিতে গেলে এই জিনিসগুলো হয়তো আরও অনেক সময় যাবে। তুমি জাস্ট হুবহু এই জিনিসটা বই থেকে নোট করে ফেলবা, তুমি বুঝে একটা রিডিং দিবা, একটাবার বইটা একটু রিডিং দিবা, বইটা একটু রিডিং দেওয়ার পর তুমি জাস্ট নোট করবা, তুমি বুঝে বুঝে, ঠিক আছে? আর কিচ্ছু না এখানে, আর কিচ্ছু না। বুঝে গেছে কিনা একটু জানো? হ্যাঁ, তো এটাই হচ্ছে সবচেয়ে, আমি পুরো জিনিসটা আবার একটা সামারাইজ করে দিই, সিম্পল একটা কথা। এটা হচ্ছে কোষঝিল্লি, এটা কোষঝিল্লির ভিতরের অংশ, এটা কোষঝিল্লির বাইরের অংশ। তাহলে দেখো কোষঝিল্লির ভিতরের তলে এটিপিএস এনজাইমের ক্রিয়ায় এটিপি ভেঙে গিয়ে এডিপি ইনঅর্গানিক ফসফেট এবং প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই শক্তিগুলো কি করবে? কোষঝিল্লির ভিতরে থাকা H+গুলোকে, প্রোটনগুলোকে, হ্যাঁ, বাইরে নিক্ষেপ করে, বাইরের দিকে নিক্ষেপ করে দেয়। এই যে H+টা একা বের হয়ে গেল, একা চলে আসলো, তখন একটা পিএইচের একটা পার্থক্য হবে যাকে বলি আমরা পিএইচ গ্রেডিয়েন্ট, একটা বিভবের একটা পার্থক্য হবে যাকে বলি আমরা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, আর দুইটাকে একত্রে বলি আমরা ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আর প্রোটন মোটিভ ফোর্স। এই ফোর্সের কারণে এই যে কোষঝিল্লিতে থাকা যে অন্যান্য বাহক প্রোটিন সেগুলো সক্রিয় হয়ে যায়। সক্রিয় হয়ে গেলে কি হবে? একটা পজিটিভ পটাশিয়াম, একটা পজিটিভ একটা ক্যাটায়নকে বাইরে থেকে বহন করে ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে? এটা বাহক প্রোটিনগুলো এগুলো করবে। এখন এটাকে আবার, এখন কথা হচ্ছে আবার অ্যানায়নটা যখন ভিতরে ঢুকতে চায় তখন তার সাথে একটা অ্যানায়ন ঢুকবে। আবার প্রোটনটা, এই যে প্রোটনটা যখন আবার ঢুকতে চায় তখন তার সাথে একটা অ্যানায়ন ঢুকে যায়। এই জন্য এটাকে আমরা বলি প্রোটন অ্যানায়ন। এই যে প্রোটন, এই যে অ্যানায়ন, এই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, কো মানে কি একসাথে ট্রান্সপোর্ট, একসাথে ঢুকে যাবে, ঠিক আছে? ঢুকে যায়। তাহলে আমি যদি, এটা হচ্ছে আমার বইয়ের ভাষায় বা বইয়ের ভাষাটা বললাম, যদি একদম সংক্ষেপে যদি চিন্তা করি, H+ বের হওয়ার সময় একটা লবণের ধনাত্মক অংশ ঢুকবে, আবার H+ ঢোকার সময় তার সাথে একটা অ্যানায়ন ঢুকবে, দ্যাটস ইট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কি গেল, এই হচ্ছে আমাদের প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এই জিনিসটা গেল। তারপরে দেখি সক্রিয় পরিবহনে আরেকটা আছে লেসিথিন বাহক ধারণা। কি ধারণা? আরেকটা আছে লেসিথিন বাহক ধারণা। হ্যাঁ, তারপর আমরা 2 নম্বরটা দেখি। 3 নম্বরটা সক্রিয়, আরেকটা আছে কি লেসিথিন বাহক ধারণা। লেসিথিন বাহক ধারণা। স্যার কি ধারণা? লেসিথিন বাহক ধারণা। স্যার এটা কি আসলে? এটাকে বলা হয়, এখানে বাহক হিসেবে কাজ করবে লেসিথিন। এখানে স্যার বাহক হিসেবে কে কাজ করবে? লেসিথিন কাজ করবে। তাহলে দেখি আমরা, ধরো এটা যদি উদ্ভিদের মূল হয়ে থাকে, একটু বড় করে আঁকতেছি আমি, ধরো এটা একটা ছোট, বেশি বড় হয়ে গেছে, আমি একটা ছোট করে রাখি, খেয়াল করো। ধরো যে এটা একটা উদ্ভিদের মূল, তাই না? এটা হচ্ছে একটা উদ্ভিদের মূল। এখন মূলের মধ্যে তো কোষ থাকবে, স্বাভাবিক মূলের মধ্যে কোষ থাকবে। ধরো এটা হচ্ছে মূলের মধ্যে একটা কোষকে আমি একটু বড় করে আঁকলাম। এখন এই মূলের এই কোষটার মধ্যে ধরো এটা হচ্ছে লেসিথিন। এই যে কোষ যে ঝিল্লিটা আছে, কোষ ঝিল্লির মধ্যে এটা ধরো কি একটা লেসিথিন হচ্ছে কোষ ঝিল্লির একটা উপাদান। লেসিথিন কি বলতো? লেসিথিন হচ্ছে কোষ ঝিল্লির একটা উপাদান। আচ্ছা, আমি এটা বেশি হয়ে গেছে, ধরো এটা হচ্ছে কোষঝিল্লি, এটা হচ্ছে একটা কোষঝিল্লির একটা উপাদান হচ্ছে কি? কোষঝিল্লির একটা উপাদান হচ্ছে লেসিথিন, ঠিক আছে? আচ্ছা, কোষঝিল্লির একটা উপাদান হচ্ছে কি বলো? কোষঝিল্লির একটা উপাদান হচ্ছে লেসিথিন, আর লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। স্যার লেসিথিন কি? এটা হচ্ছে লেসিথিন। আর লেসিথিন কি? তোমরা নিশ্চয়ই কোষ রসায়নে পড়েছ, লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। লেসিথিন কি? এক ধরনের ফসফোলিপিড, লিপিড জাতীয় উপাদান। সোজা কথায় যদি বলি, সহজ করে বললে লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড। তো এটা কোথায় থাকবে? এই যে কোষঝিল্লিতে থাকবে, ঠিক আছে? এখন সে আসলে করে কি? এটা আসলে করবে কি? বাইরের ক্যাটায়ন এবং অ্যানায়নের সাথে এরা যুক্ত হবে। কার সাথে যুক্ত হবে স্যার? বাইরে ক্যাটায়ন এবং কি অ্যানায়নের সাথে এরা যুক্ত হবে। কে? লেসিথিন। এই যে লেসিথিন নামক একটা ক্যারিয়ার, একটা বাহক। লেসিথিন হচ্ছে কি? লেসিথিন এখানে বাহক হিসেবে কাজ করবে, এর ভিতর দিয়ে ঢুকবে, মানে সে এখানে বাহক হিসেবে কাজ করবে। এই যে লেসিথিনের সাথে লেসিথিন নামক ফসফোলিপিড, কি বলছি? লেসিথিন নামক ফসফোলিপিডের সাথে ক্যাটায়ন এবং কি অ্যানায়ন যুক্ত হবে। স্যার কে যুক্ত হবে? বাইরের তলে। কোন তলে? বাইরের তলে। কি তলে? বাইরের তলে। এই যে দেখো, লেসিথিন নামক ফসফোলিপিডের সাথে কোষঝিল্লির বাইরের তলে কার সাথে যুক্ত হবে বলো?
ক্যাটায়ন এবং অ্যানায়নের সাথে যুক্ত হবে। যুক্ত হওয়ার পর কি হবে খেয়াল করো, যুক্ত হওয়ার পর দেখো আমরা যদি দেখি, হ্যাঁ খেয়াল করো, এই যে যুক্ত হইল না, যুক্ত হওয়ার পর একটা পর্যায়ে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে ভিতরের দিকে মুক্ত করে দিবে। এই যে ক্যাটায়নটা এক পর্যায়ে এটার ভিতর দিয়ে প্রথমে এটার সাথে যুক্ত হবে, ক্যাটায়ন এবং অ্যানায়নটা এর সাথে যুক্ত হবে, তারপর এটার ভিতরে ঢুকে যাবে। এই যে ক্যাটায়ন প্লাস এবং অ্যানায়ন মাইনাস এটার ভিতরে ঢুকে যাবে। তখন লেসিথিনটা কি হবে, তখন লেসিথিনটা কি কোলিন ফসফেটাইডিক অ্যাসিডে পরিণত হবে। তখন লেসিথিন আর কি থাকবে না, লেসিথিন থাকবে না, তখন হ্যাঁ এই কোলিন ফসফেটাইডিক অ্যাসিড ভেঙে যাবে। তখন এই একটা লেসিথিন ভেঙে দুইটা টুকরা হবে। এটার ভিতর দিয়ে যখন যাবে, মনে করো এটা একটা রোলার কোস্টার, ঠিক আছে, এটার ভিতর দিয়ে যখন যাবে, এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো যখন এর ভিতর দিয়ে যাবে, তখন এটা দুইটা খণ্ড হয়ে যাবে। তখন এই লেসিথিনটা হয়ে যাবে তখন কি, হ্যাঁ কোলিন ফসফেটাইডিক অ্যাসিড। কিসে পরিণত হবে, তখন এদেরকে আমরা বলবো কোলিন ফসফেটাইডিক অ্যাসিড। কিসে পরিণত হবে, কোলিন ফসফেটাইডিক অ্যাসিড। এটা কোলিন ফসফেটাইডিক অ্যাসিডে পরিণত হবে, ফসফেটাইডিক অ্যাসিডে পরিণত হবে। কি বলছি বলতো, কোলিন ফসফেটাইডিক অ্যাসিডে পরিণত হবে। আগে ছিল লেসিথিন, তারপর লেসিথিনের ভিতর দিয়ে লেসিথিনের সাথে লেসিথিনের বাইরের তলে ক্যাটায়ন এবং অ্যানায়ন যুক্ত হয়, তারপর ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো ভিতরের দিকে ঢুকে যাবে। তখন এই যে লেসিথিনটা কিসে পরিণত হবে, কোলিন ফসফেটাইডিক অ্যাসিডে পরিণত হবে। এই যে কোলিন ফসফেটাইডিক অ্যাসিডে পরিণত হবে। এটা বুঝছো কিনা, এটা সিম্পল, এটা তোমাদের বইয়ে হচ্ছে 3 লাইনের একটা পড়া আছে। জাস্ট আমার কথাটা আগে বুঝো ভালো করে। আমার কথা হচ্ছে লেসিথিন নামক একটা ফসফোলিপিড পদার্থ থাকবে কোষঝিল্লিতে। এটা কোষঝিল্লির বাইরের তলে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাথে যুক্ত হবে, ঠিক আছে। তারপর যুক্ত হবে, বাইরের তলে যুক্ত হবে, ঠিক আছে। পরবর্তীতে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে ভিতরের দিকে মুক্ত করে দিবে এবং লেসিথিনটা কোলিন ফসফেটাইডিক অ্যাসিডে পরিণত হবে, ঠিক আছে। এই কথাটা আমি আবারও বলতেছি, আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো। খাতায় কীভাবে লিখবা আমি আবারও বলছি, যে দেখো এখানে কোষঝিল্লিতে লেসিথিন নামক ফসফোলিপিড থাকে। কি বলছি একটু ভালো করে বুঝো। কোষঝিল্লিতে লেসিথিন নামক এক ধরনের ফসফোলিপিড থাকে যা বাহক হিসেবে কাজ করে, ঠিক আছে। এই যে লেসিথিন নামক ফসফোলিপিড, এটা কোষঝিল্লির বাইরের তলে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাথে যুক্ত হয়। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীতে এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে কোষঝিল্লির ভিতরের দিকে মুক্ত করে দেয়। কি করে দেয়? মুক্ত করে দেয়। তখন এই যে লেসিথিন নামক ফসফোলিপিডটা ভেঙে গিয়ে কোলিন ফসফেটাইডিক অ্যাসিডে পরিণত হয়, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি এটা বুঝছো? আচ্ছা, তোমাদের লাইভের উপস্থিতি খুবই কম, এই কথাটার মানে হচ্ছে তোমাদের ক্লাস হয়তো বা দরকার নেই, এরকম একটা কিছু একটা আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে। ঠিক আছে, তোমাদের যদি দরকার না থাকে, আমার এই চ্যাপ্টারটা লাস্ট চ্যাপ্টার হবে আর কি, ঠিক আছে। তবে একটা জিনিস হচ্ছে, তোমরা যার ক্লাস পছন্দ করবা, যার ক্লাস তোমার সবচেয়ে ভালো লাগবে, সেটা তোমরা আমাকে জানাবা, ঠিক আছে। সেটা জানাবা, আমাকে হোক অপার ভাইকে হোক, অন্ততপক্ষে আমাকে জানালে আমি এটা সামহাও যেভাবে হোক আমি ম্যানেজ করে দিব, ঠিক আছে। যেভাবে হোক আমি এটা ম্যানেজ করে দিব, ঠিক আছে। তবে আমি ক্লাস নিলে না নিলে খুব একটা লাভ ক্ষতি একটা হবে না, কিন্তু তুমি যদি ক্লাস না করো, সেটা তো তোমার জন্য একটা বিশাল বড় একটা ক্ষতি। তো এই জন্য বলতেছি, তোমার যার ক্লাসে ভালো লাগে জাস্ট আমাকে একটু জানাবা, ঠিক আছে। হ্যাঁ, কমেন্টে জানাই দিলে হবে, আমি ম্যানেজ করে দিব ইনশাল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা নেক্সট তাহলে আমরা এখানে দেখো, সক্রিয় শোষণে আমরা 3টা জিনিস পড়লাম, খেয়াল করো। সক্রিয় শোষণের আমরা কটা জিনিস পড়লাম? 3টা জিনিস পড়ছি, দেখো 3টা। একটা হচ্ছে, আমি আবারও বলি, সক্রিয় শোষণের জন্য আমরা 3টা পড়ছি। নাম্বার ওয়ান হচ্ছে, তাহলে আমরা কি পড়লাম? লুটেছে পড়ান, লয়েছে বাহানা। এই যে লুটেছে মানে কি, আমরা লুন্ডেগর মতবাদ পড়লাম না? হ্যাঁ, লুন্ডেগর মতবাদ পড়লাম। একটু রিমাইন্ডার দিচ্ছি তোমাদেরকে। লুন্ডেগর মতবাদ পড়লাম, যেখানে এটাকে আবার কি বলা হয়? সাইটোক্রোম পাম বলা হয়। এটাকে আমরা আবার সাইটোক্রোম পাম মতবাদ বলা হয়। কি বলা হয়? সাইটোক্রোম পাম মতবাদ বলা হয়। তারপর দেখো 2 নম্বরে স্যার আমরা কি বলতে পারি?
রুট হচ্ছে পরাণ, মানে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এই যে দেখো 2 নম্বরে আমরা কি পড়েছি, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। প্রোটন একটু আগেই পড়লাম না, এটা তো গত ক্লাসে পড়লাম, 1 নম্বরটা গত ক্লাসে পড়ছি। আজকে কি পড়তেছি, প্রোটন পড়লাম কি, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। প্রোটন অ্যানায়ন কি, কো ট্রান্সপোর্ট, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর কি স্যার, 3 নম্বরটা হচ্ছে, 3 নম্বর একটু আগে যেটা পড়লাম যে লেসিথিন বাহক ধারণা, এটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা। লেসিথিন বাহক ধারণা, তোমাদের বুদ্ধির পরীক্ষা করবো এখন, একটু দেখো তো দেখি কতটুকু পারো। দেখো বুদ্ধির পরীক্ষাটা হচ্ছে, আমার কথা হচ্ছে এখানে বাহক কি ছিল, এগুলো সক্রিয় না, এগুলো সব কি, এগুলো হচ্ছে সব হচ্ছে সক্রিয়। স্যার এখানে সব কি বলো তো, এখানে সব হচ্ছে কি সক্রিয়, এখানে এটা কি বলতো, এখানে সব হচ্ছে কি সক্রিয় শোষণ প্রক্রিয়া। সক্রিয় কয়টা, লুন্ডেগর মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আর হচ্ছে লেসিথিন বাহক, এইগুলো সবাই সক্রিয়। তা আমাকে বলো একটা জিনিস মনে রাখবা, এই যে 3টা জিনিস সক্রিয় না, সক্রিয়গুলো একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, আমি একটু মিলাই দিচ্ছি তোমাদেরকে। সক্রিয়গুলোতে সবসময় বাহক লাগে। স্যার কি লাগে, এটার ভিতর দিয়ে পরিবহনের জন্য বাহক লাগে। যেমন আমরা লুন্ডেগর মতবাদ বা সাইটোক্রোম পাম মতবাদ যখন আমরা পড়ছিলাম, তখন এরকম বাহক ছিল না, 3টা বাহক ছিল না, সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি, এরকম 3টা বাহক ছিল না, এটার ভিতর দিয়ে পরিবাহিত হইতো, হ্যাঁ বাহক লাগে। তা আমার কথা হচ্ছে সক্রিয়গুলোতে সব কটার ক্ষেত্রে কি লাগবে, বাহক লাগবে। তাহলে আমার এই লুন্ডেগর মতবাদ বা সাইটোক্রোম পাম মতবাদে কি বাহক ছিল বলো তো দেখি, সিম্পল। সাইটোক্রোম পাম মতবাদে বাহকটা কি ছিল, সাইটোক্রোম পাম মতবাদে বাহক ছিল কি সাইটোক্রোম, সাইটোক্রোম বাহক ছিল, কে বাহক ছিল বলো বলো বলো, এই যে সাইটোক্রোম। তো বাহক হিসেবে ছিল কি সাইটোক্রোম, সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি এর ভিতর দিয়ে ঢুকতো, তাই না। আচ্ছা ঠিক আছে, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এখানে বাহকটা কে, এই যে এখানে বাহকটা একটু আগে না পড়লাম, এই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টের বাহক কি ছিল, এই যে কিছু প্রোটিন ছিল, কিছু প্রোটিন, এই যে কিছু বাহক প্রোটিন ছিল না, এই যে এগুলোর ভিতর দিয়ে ঢুকতো যে, হ্যাঁ এদেরকে আমরা বলবো বাহক প্রোটিন। কি প্রোটিন, কিছু বাহক হিসেবে কি ছিল, কিছু প্রোটিন ছিল, নাম তার বাহক প্রোটিন, হ্যাঁ বাহক প্রোটিন ছিল। বাহক হিসেবে কি ছিল, কিছু প্রোটিন ছিল, প্রোটিন, এগুলোকে আমরা বাহক প্রোটিন বলি। একটা হচ্ছে প্রোটন, এই যে এইচ প্লাসকে বলা হয় প্রোটন, আর এগুলোকে বলা হয় প্রোটিন, দুটো এক জিনিস না। আচ্ছা আচ্ছা, এখানে বাহক হিসেবে প্রোটিন ছিল। স্যার লেসিথিন বাহক ধারণা, নামের মধ্যেই তো আছে স্যার, নামের মধ্যেই তো আছে, বাহক হিসেবে কি থাকবে, লেসিথিন থাকবে। তো বাহক হিসেবে কি থাকবে, লেসিথিন থাকবে। তো দেখো জাস্ট আমাদের একটু বুদ্ধিটা রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, লুন্ডেগর মতবাদ বা সাইটোক্রোম পাম মতবাদে, তাহলে এই যে প্রথমটাতে দেখো এখানে কি থাকবে, এখানে বাহক হিসেবে কি থাকবে, নামের মধ্যেই আছে, এখানে বাহক হিসেবে সাইটোক্রোম থাকবে। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে বাহক হিসেবে কি থাকবে, প্রোটিন থাকবে। এখানে নামের সাথে মিল আছে অবশ্য, প্রোটন আর প্রোটিন এক জিনিস না, তো মিল আছে। প্রোটন বাহক, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে বাহক হিসেবে থাকবে প্রোটিন। লেসিথিন বাহক ধারণাতে বাহক হিসেবে কি থাকবে, লেসিথিন থাকবে। ঠিক আছে, মনে রাখবা সক্রিয় লবণ পরিশোষণের ক্ষেত্রে সবসময় কোনো না কোনো বাহক থাকবে। এটা দিয়েও তুমি কিন্তু এমসিকিউতে উত্তর করে ফেলতে পারবা, এটা দিয়েও কিন্তু তুমি এমসিকিউতে কিন্তু কি করতে পারবা, তুমি ধরে ফেলতে পারবা যে এটা কি সক্রিয় নাকি নিষ্ক্রিয়। সক্রিয় তো সবসময় কি থাকবে, বাহক থাকবে, কোনো না কোনো বাহক থাকবে। তো আমরা এখন দেখি নিষ্ক্রিয় লবণ পরিশোষণ কী কী আছে। হ্যাঁ, তাই নিষ্ক্রিয়টা হচ্ছে, দেখি আমরা একটু খেয়াল করি, এখন আমরা এদিকে আসি, সক্রিয়গুলো আমাদের শেষ। আচ্ছা নিষ্ক্রিয় কী কী আছে একটু দেখি। দেখো আমি যদি একটু লিখে দিই, নিষ্ক্রিয় লবণ শোষণটা হচ্ছে, আমরা বলতে পারি নিষ্ক্রিয় বাপধন, বাপের কাছে ফিরে আয় না। তা দেখো বাপধন দিয়ে কি ব্যাপন, বাপ দিয়ে কি ব্যাপন, ধন দিয়ে হচ্ছে কি ডোনেন, ধন দিয়ে কি স্যার ডোনেন। হ্যাঁ বাপধন বাপের কাছে ফিরে আয় না, মানে বাপের কাছে ফিরে মানে কি ব্যাপক প্রবাহ, কি প্রবাহ স্যার, ব্যাপক প্রবাহ। ফিরে আয়না, আয়না দিয়ে কি আয়ন বিনিময়, আয়না দিয়ে কি আয়ন বিনিময়। দেখো এইগুলাতে কোনো বাহক থাকবে না, দেখো এগুলো সবাই নিষ্ক্রিয়, এইগুলাতে কোনো ধরনের কি নাই, বাহক নাই। ঠিক আছে, আচ্ছা আমরা এদিকে চলে আসি, আমরা 1 নম্বরটা বুঝবো। স্যার 1 নম্বরটা এই জিনিসগুলি বুঝবো আমরা, এগুলো পড়া কঠিন না, সহজ আছে। আমরা 1 নম্বরটা বুঝবো। তাহলে 1 নম্বর হচ্ছে ব্যাপন। 1 নম্বরটা কি
আমরা প্রথমে দেখবো 1 নম্বর কি স্যার? ব্যাপন। এটা হচ্ছে সহজ বিষয়। হ্যাঁ, ব্যাপন নর্মালি তোমরা ক্লাস 9-10-এও পড়ে আসছো ব্যাপন কি, হ্যাঁ ইন্টারেও পড়ছো। তো ব্যাপনটা হচ্ছে কি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে, হ্যাঁ কোনো একটা পদার্থের উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যাওয়ার যে প্রক্রিয়া। তো দেখো আমার কথা হচ্ছে এটা যদি উদ্ভিদের মূল হয়ে থাকে, এটা কি হয়ে থাকে? উদ্ভিদের মূল। আমার কথা হচ্ছে ধরো কোনো একটা লবণ, স্বাভাবিকভাবে একটা জিনিস মাথায় রাখবা যে কোনো একটা লবণের ঘনত্ব কিন্তু উদ্ভিদের ভিতরে বেশি থাকে, এটা মাথায় রাখবা। কিন্তু লবণের যে ঘনত্বটা সেটা কিন্তু উদ্ভিদের ভিতরে বেশি থাকে, বাইরে কিন্তু কম থাকে। এটা হচ্ছে সাধারণ। আমি আবারও বলছি, লবণের ঘনত্ব মানে পটাশিয়াম লবণের ঘনত্বটা অবশ্যই কোষের ভিতরে বেশি থাকবে, বাইরে কি থাকবে? কম থাকবে। তাহলে আমাদের কি হওয়ার কথা ছিল? তাহলে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব দিকে না, তাহলে এখান থেকে লবণ আরও বের হওয়ার কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, এটা হওয়ার কথা ছিল কিন্তু হয় না। এটা তো আমার গেল। তাহলে আমি আবারও বলছি, সাধারণত কোষের ভিতরে লবণের ঘনত্বটা বেশি থাকে বাইরে থেকে, ঠিক আছে? এটা তো ঠিক আছে, এটা হইলে তো বের হওয়ার কথা, কিন্তু বের হয় না। তো এই ক্ষেত্রে অন্যান্য প্রক্রিয়াগুলো কাজ করে। যখন এরকম থাকে, কীরকম থাকে? যে ভিতরের ঘনত্ব থেকে বাইরের ঘনত্ব যখন কম থাকে, তখন কি আর ব্যাপন প্রক্রিয়া ঢুকতে পারবে? তখন আর ব্যাপন প্রক্রিয়া ঢুকতে পারবে না। তখন এই যে অন্যান্য আরও প্রক্রিয়া বললাম, সক্রিয় শোষণ বললাম না, শক্তি প্রয়োগ করে উল্টা দিয়ে ঢুকাবে, উল্টা দিকে ঢুকবে, শক্তি প্রয়োগ করে উল্টা দিকে ঢুকবে, ঠিক আছে? মানে সক্রিয় শোষণ হয় না। যখন আমি তোমাদেরকে আবারও বলছি, যখন ঘটনাটা এরকম থাকে যে কোষের ভিতরে কোনো একটা লবণের ঘনত্ব বেশি, বাইরে কম, সাধারণত এটাই থাকে, বেশি বাইরে কম। তাহলে দেখে মনে হচ্ছে যে ভিতর থেকে বাইরে আরও বের হয়ে যাবে, আসলে বের হয় না। কেন বের হয় না? বের হয় না এই কারণে যে তখন আসলে ব্যাপন হয় না। যদি ভিতরে বেশি থাকে, বাইরে যখন কম থাকে, তখন আসলে এই ক্ষেত্রে ব্যাপনটা ঘটে না। এই ক্ষেত্রে উল্টা শক্তি প্রয়োগ করে সক্রিয় শোষণের মাধ্যমে এই পটাশিয়ামগুলো ভিতরেই ঢুকবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, কিন্তু যদি কোনো একটা সময়, এটা হচ্ছে স্বাভাবিক, আমার ভিতরে ঘনত্ব বেশি থাকবে, বাইরে কম থাকবে, এটাই স্বাভাবিক। এবং এই সিচুয়েশনে শক্তি প্রয়োগ করে সক্রিয় শোষণ প্রক্রিয়ায় ভিতরে ঢুকবে। এটাকে আমরা কিন্তু ব্যাপন বলতে পারতেছি না, এটাকে আমরা ব্যাপন বলতে পারি না। ব্যাপন বলতে পারি কখন? যখন এইরকম হয়, কোনো একটা সময়ে যদি এরকম হয়, কোনো একটা সময়ে ধরো লবণের ঘনত্ব ভিতরে কম, বাইরে বেশি হইতে পারে। কোনো একটা সিচুয়েশনে, কোনো একটা সময়, কোনো একটা কারণে লবণের ঘনত্ব হঠাৎ করে বাইরে বেড়ে গেল, কোনো একটা কারণে বেড়ে গেছে, ভিতরে কমে গেছে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এই যে উচ্চ ঘনত্ব, তাহলে বাইরে বেশি, দেখো বাইরে কি বলো তো? বাইরে কিন্তু এখন বেশি, এই যে বাইরে কিন্তু কি বেশি, এখন বাইরে বেশি, ভিতরে কি কম। তো যে আমি তীর চিহ্ন দিয়ে বুঝাচ্ছি, বাইরে বেশি, ভিতরে কম। সেই ক্ষেত্রে কি হবে? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে। সেক্ষেত্রে এটা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে তখন যেতে পারবে, তখন জিনিসটা ব্যাপনটা হবে। তাহলে আমি আবারও বলছি, যদি ভিতরে ঘনত্ব বেশি থাকে, বাইরে যদি ঘনত্ব কম থাকে, তখন আসলে ব্যাপন হলে লবণ আরও বের হয়ে যাবে, তখন আসলে ব্যাপনটা হচ্ছে না, হয় না। বরঞ্চ শক্তি প্রয়োগ করে সক্রিয় শোষণ হবে, উল্টা দিকেই ডুববে। কিন্তু যদি কখনো ইন কেস অফ যে বাইরে বেশি ঘনত্ব, ভিতরে ঘনত্ব কম, তখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে তখন ডুববে, অর্থাৎ তখন ব্যাপারটা তখনই হবে। তো দেখো, তাই ব্যাপারটা কখন হবে? যে যখন বাইরে লবণের কি উচ্চ ঘনত্ব যদি কোনো কারণে হয়, উচ্চ ঘনত্ব থেকে ভিতরের অন্তস্থ লবণের নিম্ন ঘনত্বের দিকে যাবে। কথা বোঝা গেছে? আমি আবারও বলি, কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমার কথা হচ্ছে, নর্মালি একটা উদ্ভিদের ভিতরের ঘনত্ব বেশি থাকে, বাইরের ঘনত্ব কম থাকে। তাহলে ভিতর থেকে বাইরে চলে আসার কথা, আসলে এটা আসে না, তখন আসলে ব্যাপারটা হবেই না, হবে সক্রিয় শোষণ, ঠিক আছে? যদি কোনো কারণে, কোনো একটা অবস্থায় বা কোনো অবস্থার প্রেক্ষিতে যদি এমনটা হয় যেটা বাইরের ঘনত্ব বেশি, ভিতরের ঘনত্ব কম, তখন বেশি থেকে কমে তখন ব্যাপারটা হবে আসলে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।
আচ্ছা অপেক্ষা করো, আমি ক্লাসে, তোমাকে পেজে মেসেজ দাও, রিপ্লাই দিবি। এই বুঝছো জিনিসটা, আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমার কথা, এই হচ্ছে কথা। তো এটা বুঝছো কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও, এটা বুঝছো কিনা আমাকে জানাও, হারি আপ। আচ্ছা আটকাইছে নাকি বলতেছো? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝে গেছো, ওকে ফাইন। এখন আমরা যে কাজটা করব, এই যে দেখো, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়াটা গেল আমাদের। এখন আমরা চলে আসি ডুনেন। আচ্ছা এখানে কিন্তু কোনো বাহক নাই, এখানে কোনো শক্তি নাই, এটা এই জন্য নিষ্ক্রিয়। দেখো একটা জিনিস চিন্তা করো, ঘরের একটা কোনায় যদি তুমি সেন্টের বোতল যদি রেখে দাও, তোমার সারা রুমে ছড়িয়ে যায় না? এখানে কোনো শক্তি প্রয়োগ করতে হয়? কিন্তু বলতে হয় এই সুগন্ধ এদিকে যা, এই সুগন্ধ এদিকে যা, এবার ঠেলে ঠেলে শক্তি প্রয়োগ করতে হয়? কোনো শক্তি প্রয়োগ করতে হয় না, আপনি স্বতঃস্ফূর্তভাবে যাবে, এখানে কোনো শক্তি লাগে না। তো ব্যাপন প্রক্রিয়া কী লাগে না? শক্তি লাগে না, অটোমেটিক যায়। ঠিক আছে, কোনো শক্তি লাগে। তো এখানেও যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাচ্ছে, যে এটা অটোমেটিক যাবে উইদাউট এনার্জি। তো এখানে কোনো শক্তি লাগতেছে না, কোনো বাহকও লাগতেছে না। ঠিক আছে, ওকে ফাইন। তারা আমরা গেল, আমাদের ব্যাপনটা গেল, তারপরে কি ডোনেন সাম্যাবস্থা। তারপর আমরা কি শিখবো? ডোনেন সাম্যাবস্থা। এটা হচ্ছে 1 নাম্বার। যে 2 নাম্বারটা কি? ডোনেন সাম্যাবস্থা। 2 নাম্বার কি স্যার? একটু খেয়াল করি, ডোনেন সাম্যাবস্থাটা হচ্ছে ডোনেন সাম্যাবস্থা কি স্যার? ডোনেন সাম্যাবস্থা হচ্ছে, ধরো এটা একটু ইন্টারেস্টিং, একটু খেয়াল করো। এটা ধরো একটা উদ্ভিদের কি মূল, এই মূলের ভিতর এটা মনে করো একটা কোষ, এই মূলের ভিতরে এটা কি? এই মূলের ভিতরে এটা ধরো একটা কোষ। এখন কথা হচ্ছে কি জানো, ধরো এখানে একটা ক্যাটায়ন প্লাস আছে, ধরো একটা ক্যাটায়ন তো প্লাসই হয়, আর একটা অ্যানায়ন আছে, বৃহৎ বড় একটা অ্যানায়ন আছে। তাহলে ছোট একটা ক্যাটায়ন, বড় একটা কি অ্যানায়ন। এখন কথা হচ্ছে দেখো, অ্যানায়নটা কি একটু বড় সাইজের হয় না? অনেক সময় যে একটা ছোট পিচ্ছি লোক একটা বড় মোটা সাইজের একটা মহিলাকে বিয়ে করে ফেলছে, বিয়ে করে পড়ছে একটা বিপদে। দেখো এই যে ক্যাটায়নটা ছোট, অ্যানায়নটা বিশাল বড়। এখন সে নিতে পারে না, আসলে তাকে কি নিতে পারে না। তোরা কোনো একটা কারণে এই যে ক্যাটায়নটা কোনো একটা কারণে এখান থেকে কী হয়ে গেছে, কোনো একটা কারণে ক্যাটায়নটা এখান থেকে বের হয়ে গেছে, যে আমি আর তোমার সাথে সংসার করতে পারছি না, বাজি এত লোড আমি নিতে পারবো না। এই ক্যাটায়নটা এখান থেকে বের হয়ে গেছে। কাকে রেখে বের হয়ে গেছে? কোনো একটা কারণে, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার কারণে ক্যাটায়ন প্লাসটা এখান থেকে বের হয়ে চলে গেছে। সেটা আকারে ছোট হলে কি বের হওয়া ঢোকা খুব সহজ হয়, সহজেই বের হয়ে গেছে সে। হ্যাঁ, তো দেখো সহজে সে বের হয়ে গেছে। আর এখানে যে অ্যানায়নটা, তার যে অ্যানায়নটা ছিল, সেই অ্যানায়নটা কি? সেই অ্যানায়নটা আটকে গেছে। সেই অ্যানায়নটা কি গেছে? আটকে গেছে। সে তো আর বের হইতে পারে না, সে তো সাইজে বড়। তার জামাই চলে গেছে, তার জামাই তাকে ছেড়ে চলে গেছে, সে তো সাইজে বড়, বের হইতেও পারতেছে না, তাকে পাচ্ছ না। এখন কথা হচ্ছে দুনিয়াটা তো খুব খারাপ, তাই না? দুনিয়াটা খুব খারাপ। কারণ এই যে মহিলাকে একা গড়ে পাইছে, এবং তাকে দয়া দেখানোর জন্য মতো পুরুষের তো অভাব নাই। তাহলে এখান থেকে ধরো বাইরে থেকে কোনো ক্যাটায়ন, এই যে ক্যাটায়ন প্লাস, এটা দেখে তাকে ব্যালেন্স করার জন্য, তাকে শান্ত করার জন্য, কারণ এখানে অ্যানায়ন কি বেড়ে গেছে না, এখানে তো অ্যানায়ন, তার তো ব্যালেন্স নাই, এটাকে শান্ত করার জন্য, এটাকে ব্যালেন্স করার জন্য পুশ করে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে আমার কি হলো? তাহলে আমার কি পাইলাম? লবণের ঋণাত্মক অংশটা ধনাত্মক অংশ ঢুকে গেল না? তাই আমরা এটা এইভাবে ব্যাখ্যা দিব। সেটা হচ্ছে দেখো, তো কোষের ভিতরে যদি কোনো, এই যে দেখো তাহলে এই জিনিসটা কী, তাহলে এটার পরিচয় কি? এটা পরিচয় হচ্ছে অ্যানায়ন। কেমন অ্যানায়ন? সে কিন্তু বের হইতে পারে না এমন অ্যানায়ন। তো বড় আকারে, হ্যাঁ, অব্যাপনযোগ্য মানে কি? সে কি বের হইতে পারে? সে তো বের হইতে পারে না, সে তো বিভিন্ন দিকে ছড়াইতে পারে না। এটা হচ্ছে অব্যাপনযোগ্য। এই অ্যানায়নটা কি? অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন। তো কোষের ভিতরে অব্যাপনযোগ্য, কী করো খেয়াল করো, অব্যাপনযোগ্য মানে কি? অব্যাপনযোগ্য মানে বের হইতে পারে না এরকম। অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়নকে
ব্যালেন্স করার জন্য, ব্যালেন্স মানে কি, সাম্যাবস্থা সৃষ্টি করার জন্য ঢুকে যাবে যে ক্যাটায়ন, তখন যে প্রক্রিয়াটাকে আমরা বলবো ডুনেন সাম্যাবস্থা। কি সাম্যাবস্থা? ডুনেন সাম্যাবস্থা। তো দেখো আমি আবারও বলছি, কোষের ভিতরে যদি কোনো অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন থাকে, কি বলছি, কোনো অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন যদি থাকে এবং তাকে সাম্যতা বা ব্যালেন্স করার জন্য যদি অন্য একটা ক্যাটায়ন তার ভিতরে ঢুকে যায়, তখন সেটাকে আমরা বলবো ডুনেন সাম্যাবস্থা। ডুনেন সাম্যাবস্থা, ঢুকে গিয়ে সাম্যাবস্থা সৃষ্টি করছে, এটাকে আমরা বলবো ডুনেন সাম্যাবস্থা। যদিও ডুনেন একটা বিজ্ঞানীর নাম, তুমি মনে রাখবা ডুনেন সাম্যাবস্থা মানে কি, ঢুকে গিয়ে সাম্যাবস্থা সৃষ্টি করছে। তো এটা হচ্ছে কি, ডুনেন সাম্যাবস্থা। কি সাম্যাবস্থা? ডুনেন সাম্যাবস্থা। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তো দেখো আমি জিনিসটা সিম্পল একটা বিষয়, খুব প্যারা নেওয়ার দরকার নেই। আমার কথা হচ্ছে, কোষের ভিতরে যদি কোনো একটা বড় সাইজের আয়ন মানে অ্যানায়ন যদি আটকে যায়, ঋণাত্মক অ্যানায়ন হবে, এটা অ্যানায়ন লিখবা, অলওয়েজ এটা অ্যানায়নই হয়, অ্যানায়ন হয়। তো দেখো কোষের ভিতরে যদি কোনো অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়নায়ন, কোনো অব্যাপনযোগ্য ঋণাত্মক অ্যানায়ন যদি কোষের ভিতরে আটকা পড়ে যায়, তাকে ব্যালেন্স করার জন্য আর একটা ক্যাটায়ন পুরুষত্ব দেখানোর জন্য ভিতরে ঢুকে যাবে, এটাকে ব্যালেন্স করে ফেলবে। এটাকে আমরা বলি ডোনেন সাম্যাবস্থা। কি বলবো? ডোনেন সাম্যাবস্থা। তাহলে এইখান থেকে আমরা কি পাইলাম? লবণের একটা অংশ পেয়ে গেলাম না? লবণের একটা অংশ না, এটা লবণের ধনাত্মক অংশ পেয়ে গেলাম। বুঝছো কিনা বলো? দেখো, বুঝছো এটা? এখানে বলতেছে, এখানে কেউ জানি বলতেছে যে ক্যাটায়ন প্লাস নাকি এটা নাকি খুবই ভালো মানুষ। ঠিক আছে, খুবই ভালো মানুষ না, আমি তো দেখতেছি যে ওর ক্যারেক্টার লস, হ্যাঁ ক্যারেক্টার লুজ আছে। ঠিক আছে, যাই হোক, তোমরা যেভাবে চিন্তা করো, হ্যাঁ পৃথিবীতে কোনো কিছুই খারাপ না, শুধু দৃষ্টিভঙ্গিটার উপর ডিপেন্ড করে। যাহাই তুমি আমাদের দেশে করবা তাহাই বিদেশে স্বাভাবিক, আবার যাহা বিদেশে স্বাভাবিক তাহা আমাদের দেশে অস্বাভাবিক। ঠিক আছে, তো এগুলো হচ্ছে দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে, তুমি কাকে ভালো বলবা আর কাকে খারাপ বলবা। ঠিক আছে, আমরা এদিকে চলে যাই। তাহলে দ্যাটস ইট। এখানে আমরা বুঝতে পারলাম যে কোষের ভিতরে যদি কোনো অব্যাপনযোগ্য মানে বের হইতে পারে না এমন অব্যাপনযোগ্য কোনো ঋণাত্মক অ্যানায়ন যদি থাকে, তাকে সাম্য অবস্থায় সৃষ্টি করার জন্য যদি কোনো ক্যাটায়ন প্রবেশ করে, তাকে আমরা বলি ডোনেন সাম্য অবস্থা। এই কথাগুলি একদম হুবহু বইয়ে আছে, একটু রিডিং দিয়ে দুটো লাইন একটু লিখে রাখবা। ঠিক আছে, তো আমরা পড়লাম কি ডোনেন সাম্য অবস্থা। এখন দেখি, এখন খেয়াল করো, আমরা যদি বলি যে আমাদের যদি ব্যাপক প্রবাহ, স্যার এটা আবার কি? হ্যাঁ, তাহলে আমরা 3 নাম্বারটা পড়ি ব্যাপক প্রবাহ, এটা আরও মজার। হ্যাঁ, ব্যাপক প্রবাহ হচ্ছে দেখো, আমরা 3 নাম্বারটা পড়বো এখন। ব্যাপক প্রবাহ, একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে ব্যাপক প্রবাহ, দুইটা কিন্তু এক জিনিস না। ঠিক আছে, একটু খেয়াল রাখবা। স্যার ব্যাপক প্রবাহ কি? ব্যাপক প্রবাহ হচ্ছে, ধরো এটা যদি একটা গাছ হয়, কি হয়, ধরো একটা জীবন্ত গাছ, হ্যাঁ এটা যদি একটা গাছ হয়, এটা গাছের পাতা, গাছের কি পাতা, আর গাছের পাতায় কি হয়, গাছের পাতার মধ্যে কি ফুটা থাকে না কিছু, এই ফুটাগুলোকে ইংলিশে বলা হয় স্টোমেটা, বা বাংলায় বলা হয় পত্র ও রন্ধ্র। পাতার ফুটাকে আমরা কি বলবো? পত্ররন্ধ্র। এটার ভিতর দিয়ে পানি কি হয়, বাষ্প আকারে বের হয়, তোমরা জানো, এটাকে বলা হয় প্রস্বাদন। পানি বাষ্প আকারে বের হয়, একে আমরা কি বলি? প্রস্বাদন বলি। দেখো, পাতার মধ্যে থাকে কি পত্ররন্ধ্র, আর পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পানিটা বাষ্প আকারে বের হয়, একে বলে প্রস্বাদন। তো দেখো, এই দিক দিয়ে যখন পানিটা বাষ্প আকারে বের হয়, তখন খেয়াল করো, তখন এই জায়গায়, তখন এখানে কি হবে, তখন এই জায়গার পানিটা পূরণ করার জন্য আরেকবার পানি আসবে। তো পানি যখন এদিক দিয়ে যখন বাষ্প আকারে বের হবে, তখন উদ্ভিদ কি হবে, মাটি থেকে বেশি বেশি পানি শোষণ করবে না? স্বাভাবিকভাবেই পানি সে শোষণ করবে, কারণ এদিক দিয়ে যখন পানি বাষ্প আকারে বের হইতে যাবে থাকবে, আর একদিক দিয়ে তো অবশ্যই তাকে শোষণ করতে হবে, না তো ঘাটতিটা পূরণ করতে হবে, তাই না? তো একদিক দিয়ে যখন পানি বাষ্প আকারে বের করে মানে প্রস্বাদন হয়, আর একদিক দিয়ে সে কি হয়, পানি সে শোষণ করে। এইভাবে একটা কি হয়, হ্যাঁ এভাবে একটা কি হয়, একটা টানের সৃষ্টি হয়, প্রস্বাদন টানের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? একটা প্রস্বাদন টানের সৃষ্টি হয়। দেখো, প্রস্বাদন হওয়ার কারণে সে পানি বেশি বেশি শোষণ করবে। এই যে প্রস্বাদন হয়ে পানি বাষ্প আকারে বের হয়ে যাওয়ার কারণে সে বেশি বেশি পানি শোষণ করতেছে, তারপর একদিকে বের হবে আর একদিকে শুষে নিবে, একদিকে বের হবে আর একদিকে শুষে নিবে, একে আমরা বলি প্রস্বাদন টান। কি বলি স্যার? প্রস্বাদন টান বলি। এই প্রস্বাদন টানের কারণে, কি বলছি স্যার, এই যে প্রস্বাদন টানের কারণে কিছু লবণ ঢুকে যাবে এর ভিতর দিয়ে ঢুকে যাবে, এর ভিতর দিয়ে কি হবে, ঢুকে যাবে।
পটাশিয়াম প্লাস Cl মাইনাস, ওই যে পানির সাথে কিছু পরিমাণ লবণ ঢুকে যাবে, এই পানির সাথে কিছু পরিমাণ কি ঢুকে যাবে, লবণ ঢুকে যাবে। একে বলবো আমরা ব্যাপক প্রবাহ। এই যে দেখো ব্যাপক প্রবাহ, এখানে প্রচুর প্রবাহ হচ্ছে না, পানির একটা প্রবাহ হচ্ছে না, এই পানির প্রবাহের সাথে লবণগুলো ঢুকে যাবে। ঠিক আছে, আমাদের মধ্যে এরকম একটা অভ্যাস আছে, অমুক স্যার নাকি জোস পড়ায়, এই চল দৌড় দিই। এখন কিছু আছে গার্ডিয়ানের কথা শুনে তারা গিয়ে ওই স্যারের কাছে গিয়ে ভর্তি হয়েছে বা স্যারের কাছে গেছে, আর কিছু আছে যে না স্যার বন্ধু বান্ধব বলছে ওইদিকে যাচ্ছে, আমাদের ওইদিকে যাইতে হবে। তোমার বন্ধুকে যদি আমি পানি ধরি, তুমি হচ্ছে লবণ, তোমার বন্ধুর স্রোতে পড়ে তুমিও চলে গেলা। অনেক সময় দেখো যে আরও উদাহরণ দেওয়া যায়, মনে করো যে অনেক সময় যে পানির প্রবাহের সাথে সাথে কিছু পরিমাণ মাছও চলে যায় কিন্তু। ঠিক আছে, তো এখানে দেখো পানির প্রবাহের সাথে কিছু পরিমাণ লবণ ঢুকে গেল। ঠিক আছে, এই লবণ ঢুকে যাওয়াটাকে আমরা বলতেছি ব্যাপক প্রবাহ। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা এই জন্য বলতেছি, যখন আমার কাছে যখন স্টুডেন্ট যখন 100-200 যখন আমার কাছে পড়তো, তখন আমি এই কথাটা বলতাম। আমার কাছে যখন 100-200 জন স্টুডেন্ট পড়তো, তখন বলতাম যে দেখো এই কাজটা কখনো করবে না, সিনিয়র বলছে বা এই অমুক বলছে তমুক বলছে, অমুকরা পড়তেছে, ধুমায় দৌড় দিই। না, তোমার ক্যাপাবিলিটি আর ক্যাপাবিলিটি একরকম হবে না। অমুক নাকি অনেক জোস টিচার, চলো দৌড় দিই, পড়ি, এটা হলে তোমার লস। তোমার ক্যাপাবিলিটি বা তুমি কতটুকু বুঝছো সেটা তোমার বুঝতে হবে। এখনও আল্লাহ দিলে অনলাইনে অনেক স্টুডেন্ট আমার, এখনও আমি এই কথাটা বলবো যে কখনো আমাকে এইভাবে কখনো জাজ করিও না, অন্য কোনো টিচার কীভাবে জাজ করে তার স্টুডেন্ট কতজন। তুমি বিশ্বাস করবা কিনা জানি না, বাংলাদেশে অনেক টিচার আছে যার কাছে অনেক ব্রিলিয়ান্ট টিচার আছে, যার স্টুডেন্ট খুবই কম, 5-10 জন পড়াচ্ছে, কিন্তু অনেক ব্রিলিয়ান্ট, অনেক জানে, কিন্তু স্টুডেন্ট নাই। এরকম ব্রিলিয়ান্ট টিচার আছে। তো দ্যাটস ইট। যাই হোক, আমার এই জিনিসটার সাথে আমার এই জিনিসটা, যদিও এটা প্রসঙ্গ না, তারপরে বলে দিলাম আর কি। এটা এই জিনিসটা হচ্ছে এরকম। যাই হোক, একটা টানে গিয়ে আর একটা টানে ঢুকে যাবে। তো দেখো, খেয়াল করো, এই হচ্ছে কথা। তো এটা ব্যাপক প্রবাহটা আমাদের গেল। তারপরে আমরা আসি আয়ন বিনিময়। লাস্ট আমরা আসি কি আয়ন বিনিময়। লাস্ট আমরা কী করবো, আয়ন বিনিময় পড়বো। 4 নম্বর কী পড়বো, আয়ন বিনিময়। কী বলবো স্যার, আয়ন বিনিময়। আয়ন বিনিময়। স্যার আয়ন বিনিময় কোনটা? আয়ন বিনিময় হচ্ছে এটা, হ্যাঁ এটা আয়ন বিনিময়, এটা সিম্পল বিষয়। এটা তোমাদেরকে এটা তোমরা পারবা একদম সহজ। ধরো যে হ্যাঁ কোষের ভিতরে, ধর এটা যদি কোষ ঝিল্লি হয়, ধরো এটা কোষ ঝিল্লি, স্যার এটা কী ঝিল্লি, ধরো আমি কোষ ঝিল্লিটা এইভাবেই আঁকলাম। ধরো এটা হচ্ছে একটা কোষ ঝিল্লি। ধরো কোষের ভিতরে কী থাকে, কোষের ভিতরে কী থাকবে বলো? হ্যাঁ, ভেতরে দ্রবণে কোষের ভিতরে কি পানি থাকে না? পানি থাকে। এই তো কোষের ভিতরে পানি থাকে, পানি থেকে H+ তৈরি হয় এবং কি OH- তৈরি হয়। ঠিক আছে, এখন দেখো এই যে H+টা যখন বের হবে, H+ এর বিনিময়ে একটা পজিটিভ চার্জ ঢুকবে। তোমরা জানো এটা, এতদিনে জেনে গেছো, একটা পজিটিভ চার্জ ঢুকবে। তো পজিটিভ, এটা সিম্পল একটা বিষয় যে আমার H+টার বিনিময়ে একটা পজিটিভ চার্জ ভিতরে ঢুকে যাবে। আবার মনে করো OH- আছে না, হ্যাঁ, তো একটা OH- এর বিনিময়ে একটা নেগেটিভ ঢুকে যাবে। ঠিক আছে, একটা নেগেটিভ ঢুকে যাবে, এটা তো আয়ন বিনিময়। তো পজিটিভের বিনিময়ে পজিটিভ ঢুকবে, নেগেটিভের বিনিময়ে নেগেটিভ ঢুকবে। এখানে দেখো, এখানে পজিটিভ পটাশিয়ামের জায়গায় অন্য কিছু হতে পারে, Cl এর জায়গায় অন্য কিছু হতে পারে, কিন্তু এটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট। এই যে পজিটিভ H+ এর বিনিময়ে একটা পজিটিভ ঢুকবে, OH- এর বিনিময়ে একটা নেগেটিভ ঢুকবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা বুঝছো কিনা জানাও। এখানে কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন করা হয়েছে যে ভারী পানির সংকেত কি স্যার? মানে তোমরা আসলে মানে পড়ার একটা সিকুয়েন্স থাকবে না তোমাদের, যা ইচ্ছা তা তখন যখন ইচ্ছা তখন প্রশ্ন করবো। ভারী পানি হচ্ছে নর্মালি হচ্ছে আমরা জানি অক্সিজেন আর পানি মিলিয়ে তো কি, অক্সিজেন আর হাইড্রোজেন মিলিয়ে তো পানি হয় না, এটা মিলিয়ে তো পানি হয়। এখন দেখো এই হাইড্রোজেনের মধ্যে, হাইড্রোজেনে তোমরা জানো হাইড্রোজেনের 7টা আইসোটোপ আছে। কয়টা আইসোটোপ? 7টা আইসোটোপ আছে। তা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা যদি একটা থাকে, তখন তাকে আমরা বলি প্রোটিয়াম বলি। কি বলি? প্রোটিয়াম, বা এটাকে নর্মালি হাইড্রোজেন বলি। এটাকে নর্মালি কি বলি? হাইড্রোজেন বলি। কখন? যখন পারমাণবিক ভর সংখ্যা 1 থাকে, তখন সেটাকে আমরা কি বলি? হাইড্রোজেন বলি। আর ওই পারমাণবিক 1 সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেন দিয়ে যদি কোনো পানি তৈরি হয়, সেটাকে নর্মালি আমরা পানি বলে থাকি। আচ্ছা, আমরা জানি হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ আছে যাকে বলা হয়, আচ্ছা এটাকে কিন্তু প্রোটিয়ামও বলা হয়। কি বলা হয়?
হাইড্রোজেন বা প্রোটিয়াম, ঠিক আছে। আবার খেয়াল করো, এই যে হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ আছে, হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ আছে, পারমাণবিক সংখ্যা তো সবসময় একই থাকবে, যার কারণে এখানেও এক তাই হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন। আরেকটা হাইড্রোজেনের আরেকটা পারমাণবিক ভর বিশিষ্ট আরেকটা আইসোটোপ আছে, সেটা হচ্ছে 2। এভাবে 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত থাকে। যাই হোক, আমরা 7 পর্যন্ত যাওয়ার দরকার নেই। এই যে হাইড্রোজেনটা, এটাকে আমরা বলি হাইড্রোজেনের যে এই আইসোটোপটা, এর নাম হচ্ছে ডিউটেরিয়াম। নাম কি? ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম কি রিয়াম? এটাকে বলা হয় ডিউটেরিয়াম। তাহলে দেখো, ডিউটেরিয়াম এটাকে আমরা ডি দিয়েও প্রকাশ করতে পারি। কি দিয়ে? ডি দিয়ে। তো দেখো, নর্মাল হাইড্রোজেন মানে প্রোটিয়াম, প্রোটিয়ামটাই নর্মাল, এটা নর্মালি থাকে। এই হাইড্রোজেন দিয়ে যদি কোনো, এই হাইড্রোজেন মানে কি পারমাণবিক সংখ্যা এক, পারমাণবিক ভর সংখ্যা 1 বিশিষ্ট কোনো হাইড্রোজেন দিয়ে যদি কোনো পানি তৈরি হয়, তাকে নর্মালি পানি বলে থাকে। যদি এই হাইড্রোজেনটা দিয়ে কোনো পানি তৈরি হয়, H2O, H2O, এখানে পারমাণবিক ভর সংখ্যা কত? এর পারমাণবিক ভর সংখ্যা 2। এই হাইড্রোজেন দিয়ে যদি কোনো পানি তৈরি হয়, সেটাকে আমরা বলে থাকি ভারী পানি। কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি ভারী পানি। এটাকে আমরা অনেক সময় এইভাবেও লিখি, যেহেতু এটা ডিউটেরিয়াম, এই জন্য এটাকে আমরা ডি দিয়ে এভাবে লিখি, D2O। এটা ক্লাস 9-এর পড়া এগুলো এখন জিজ্ঞেস করতেছো, তাও আবার উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে, বুঝলাম না কিছু। তোমরা করবাটা কি ভবিষ্যতে? এখানে একজন বলতেছে, স্যার আপনার বাচ্চা কাঁদতেছে। আমার বাচ্চা যদি এতক্ষণ কান্না করে, তো তোমার মনে হয় আমার বউ থাকবে এখন এতক্ষণ? কতক্ষণে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করে নিয়ে আসতাম। ঠিক আছে, সবাই ভালো থাকো। নেক্সট টাইম আমরা পরের লেকচারটা পড়বো।